বলা হয়ে থাকে লাশও কথা বলে। লাশের কাছ থেকেও অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়, আর তাই তো পোস্টমর্টম করা হয়। আজকের গল্পটা তেমনই এক লাশকে নিয়ে। পোস্টমর্টম করানোর জন্য একটি লাশকে নিয়ে আসা হয়, কিন্তু সেখানেই কয়েকজন সন্ত্রাসী হামলা করে বসে। মানুষ ডাকাতি করে ব্যাংকে, কিন্তু এরা ডাকাতি করতে এসেছিল মর্গে। কিন্তু কেন? এর পেছনে লুকিয়ে আছে ভয়ানক এক রহস্য। অন্যদিকে পোস্টমর্টমের দায়িত্বে থাকা ডক্টরও অতীতের শোক ভোলার জন্য এই লাশদেরকে নিয়েই তার পৃথিবী গড়ে তুলেছিল। এর পেছনে রহস্য কী ছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি অসাধারণ একটি সাসপেন্স থ্রিলার চায়না মুভি বডি অ্যাট রেস্ট। আশা করি মুভিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই হংকং শহরে ওয়েদার নিউজে বলা হচ্ছিল আজকের রাত 10টার পরে থেকে আগামীকাল ভোর 6টা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই সময়টাতে সবাইকে ঘরে থাকার জন্য পরামর্শ দেয়া হয়। এছাড়া আজকের রাতটা ক্রিসমাসের, কিন্তু তারপরও ভারী বর্ষণে বাইরে বের না হওয়াটাই ভালো। এদিকে রাতের বেলায় শহরের একটি অটোপসি সেন্টারে ডক্টর নিক একটি লাশের পোস্টমর্টম করছিল। যদিও আজকে ক্রিসমাস ডে, কিন্তু তাতে তার কোনো তাড়াহুড়ো নেই, কারণ বাড়িতে কেউ তার জন্য অপেক্ষা করছে না। আসলে ডক্টর নিকের পরিবার বলতে কেউ নেই। কয়েক বছর আগে একটি দুর্ঘটনায় নিকের স্ত্রী মারা গেছে বলতে তাকে খুন করা হয়েছে। নিকের স্ত্রী গিয়েছিল জুয়েলারি কিনতে, আর সেই জুয়েলারির দোকানে তখনই ডাকাতরা হামলা করে বসে লুটপাটের জন্য। আর লুটপাট করার একটা পর্যায়ে সেই ডাকাতদের মধ্যে একজন নিকের স্ত্রীর গায়ে একটা গুলি করে বসে, আর সেই গুলিতেই নিকের স্ত্রী মারা গিয়েছিল। যদিও এখন পর্যন্ত নিকের স্ত্রীর সেই খুনিকে পুলিশ ধরতে পারেনি। সেই ব্যথাটা মনের এক কোণে এখনো থেকে গিয়েছিল নিকের। অন্যদিকে তার স্ত্রীকে সে এতটাই ভালোবাসে যে নতুন করে পরিবার গঠন করারও সে স্বপ্ন দেখেনি। বাকি জীবনটা সিদ্ধান্ত নিয়েছে সে একাই কাটিয়ে দেবে। আর এই জন্য এখন এই লাশগুলোই হচ্ছে তার পরিবার, তার পুরো পৃথিবী। আজকে একটা এমার্জেন্সি কাজের জন্য এখানে নাইট শিফট চলছিল, আর নাইট শিফটে শুধুমাত্র 4 জন ছিল, যেহেতু ছুটির দিন ছিল। পোস্টমর্টম ডক্টর নিক, তার অ্যাসিস্ট্যান্ট লিনা, সিকিউরিটি অফিসার জ্যাক এবং ক্লিনিং বয় পাবলো। এদিকে অ্যাসিস্ট্যান্ট লিনারও আজকে চাকরির শেষ দিন ছিল, কারণ সে চলে যাবে হংকং ছেড়ে। আসলে মনে মনে লিনা নিককে ভালোবাসে, কিন্তু সে জানত নিক আর কাউকে ভালোবাসবে না, আর এই জন্য সাহস করে সে কখনো নিককে তার ভালোবাসার কথা বলতে পারেনি। আর সেই কষ্টেই সে নিকের থেকে দূরে সরে যাবে, হংকং ছেড়ে চলে যাবে, যাতে করে নিককে তার চোখের সামনে বারবার দেখার পরে কষ্ট পেতে না হয়। দেখা যায় তারা দুজনে মিলে মাত্রই একটা লাশের পোস্টমর্টম শেষ করলো। নিকের মনে ছিল যে আজকেই লিনার শেষ দিন এখানে, তাই সে প্ল্যান করে আজকে লিনার শেষ দিনটা সেলিব্রেট করা যাক। আর এই জন্য সে কিছুক্ষণ আগেই লিনার কিছু পছন্দের খাবার অর্ডার করেছিল, আর সেগুলো চলে আসে। তারা সেগুলো এনজয় করছিল। এদিকে ততক্ষণে বাইরে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সেই বৃষ্টির মধ্যেই অটোপসি সেন্টারের সামনে একটি গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গাড়ির ভেতরে 3 জন লোক, আর তারা সেখানে বসে কিছু একটা নিয়ে কথা বলছিল। বোঝাই যাচ্ছিল তাদের মধ্যে কোনো একটা প্ল্যান চলছে। এই 3 জনের লিডার হচ্ছে সান্তা, আর সান্টার 2 সহকারী জিমি আর টনি। তারা আসলে একটা সুযোগ খুঁজছিল, আর সেই সময়টা চলে আসার পরে তারা 3 জনই মুখোশ পরে নেয়। সান্তা এরপরে বাকি 2 জনকে অর্ডার দেয় সেখানে যে কোনো বাড়তি কথা বলা যাবে না, আমরা আমাদের কাজ শেষ করব আর চলে আসব। তারা প্রথমেই সেই সেন্টারের সামনে এসে একটা মেন লাইন থেকে কিছু তার কেটে দেয়, আর যেটা ছিল সিসিটিভি ফুটেজের। অন্যদিকে দেখা যায় তারা 2 জন মিলে তাদের পার্টি শেষ করে আরও একটি ডেড বডির পোস্টমর্টম করতে যাচ্ছিল। তার নাম ছিল মেন্ডিলি। নিক বলে, সরি মেন্ডিলি, তোমার সাথে আমি এইভাবে দেখা করছি। আসলে তুমি ভিকটিম, তাই আমাকে ফিগার আউট করতেই হবে যে আসলে কি হয়েছে। এদিকে সিসিটিভি ক্যামেরাগুলো এরর দেখাচ্ছিল বলে সিকিউরিটি অফিসার জ্যাক ভাবে হয়তোবা বৃষ্টির কারণে লাইনে কোনো সমস্যা দেখা দিয়েছে। ঠিক তখনই সে দেখতে পায় মেন দরজা দিয়ে ছাদের ভেতরে কয়েকজন লোক তার সামনে এগিয়ে আসছে। জ্যাকের একটু সন্দেহ হয়, সে তাদের জিজ্ঞেস করে সে কিভাবে তাদের সাহায্য করবে। ঠিক তখনই সান্তা, জিমি এবং টনি তারা জ্যাকের দিকে গান পয়েন্ট করে। জ্যাকের কিছুই করার ছিল না, সে সারেন্ডার করে। এরপরেই সান্তা টনিকে বলে ল্যান্ডলাইন টেলিফোনের লাইনটা কেটে দেবার জন্য, আর এরপরেই জিমি যে জ্যাকের ফোনটা তাদের কাছে নিয়ে নেয়। জ্যাক তাদের বলে, তোমরা এখানে কি করছো? এখানে তো লাশ ছাড়া কিছু পাওয়া যায় না। তখন সান্তা বলে, যদি আজকে মারা যেতে না চাও তাহলে আমি যেভাবে বলবো তোমাকে সেভাবেই কাজ করতে হবে। এরপরে জ্যাককে তারা গান পয়েন্টে করে অটোপসি রুমের সামনে নিয়ে আসে এবং জ্যাকের কার্ড দিয়েই তার অ্যাক্সেস করে নেয়। ভেতরে ঢুকতেই নিক যখন গান হাতে 3 জন মুখোশম্যানকে দেখতে পায়, সে বলে, তোমরা কি ভুল করে এখানে চলে এসেছো? এটা তো কোনো ব্যাংক না, এখানে টাকা নেই, এখানে শুধু লাশ আর লাশ।
শান্তা আসলে ঢোকার সাথে সাথেই দেখে ফেলেছিল নিক তার হাতে একটা ছুরি লুকিয়ে রেখেছিল, আর এই জন্য শান্তা কোনো কথা না বাড়িয়ে বলে, চাকুটা রেখে দাও, নয়তোবা তোমার অ্যাসিস্ট্যান্ট মারা যাবে, যার ফলে নিক সাথে সাথে ছুরিটা ফেলে দেয়। এরপরেই শান্তা নিককে জিজ্ঞেস করে তাদের সেলফোন কোথায়। নিক বলে পেছনে একটা বক্সের ভেতরে রাখা রয়েছে। শান্তা একজনকে ইশারা করে, সে চলে যায় সেই সেলফোনটা নেবার জন্য। শান্তা এরপরেই নিক এবং লিনাকে বলে, আমি তোমাদের যা বলবো সেরকম করলে এখানে কারো কোনো ক্ষতি হবে না। তোমরা গতকাল রাতে একটা ভিকটিমকে এখানে নিয়ে এসেছো, যাকে শুট করা হয়েছিল, নাম অ্যাঙ্কি চেন। তোমরা কি তার অটোপসি করে ফেলেছো? জ্যাক বলে না। এরপরেই শান্তা জিজ্ঞেস করে এক্সরে? লিনা বলে না। শান্তা বলে ঠিক আছে, আমার তার বডির ভেতরে যে বুলেটটা রয়েছে সেটা চাই। কিন্তু লিনা বলে সেটা তো আমরা পারবো না, ওটা একটা এভিডেন্স। তখনই টনি বলে তুমি বেশি কথা বলো, বেশি কথা বললেই মারা যাবে। এরপরেই নিক এবং লিনার মোবাইলটা তারা সেখানেই ভেঙে ফেলে। ঠিক তখনই দেখা যায় জ্যাকের হাতে আরও একটা বাটন ফোন ছিল, আর লুকিয়ে সে পুলিশের কাছে কল করতে চাইছিল, কিন্তু ওই সময়টাতে টনি দেখে ফেলে, আর সাথে সাথে ফোনটা নিয়ে জ্যাকের হাতটাই ভেঙে দেয়। টনি এরপরে জিমকে বলে তুমি ওকে কিভাবে সার্চ করলে, ওর কাছে ফোন আসলো কি করে? জিমি বলে আমি কি করে জানবো, একজন সিকিউরিটি গার্ডের কাছে যে দুটো ফোন থাকতে পারে। শান্তা তাদেরকে বলে তোমাদের বলেছিলাম আমাদের সাথে কোনো ট্রিক্স খাটিও না, তাহলেই মারা যাবে। এবার বলো অ্যাঙ্কির লাশটা কোথায়? নিক বলে পেছনের ক্যাবিনেটে রাখা রয়েছে। শান্তা একজনকে বলে নিকের সাথে চলে যেতে, আর সেখানে যে সে যেন অ্যাঙ্কির বডি থেকে সেই বুলেটটা বের করে। শান্তা নিককে বলে তোমার অ্যাসিস্ট্যান্ট কেমন থাকবে, তার সেফটি কিরকম হবে সেটা ডিপেন্ড করবে তোমার ওপরে। সেখান থেকে তখনই নিক একটা টুলস নেয়। শান্তা বলে মনে রেখো এটা টুলস, তাই টুলসের মতোই ব্যবহার করো, ওয়েপনের মতো ব্যবহার করার চেষ্টা করলে এখানে সবাই মারা যাবে। যাবার সময় টনি নিককে বলে ডক্টর তাড়াতাড়ি করবেন, আসলে বেশিক্ষণ হাত ধরে রাখলে আমার হাত ঝিমিয়ে যায় এবং হাত কাঁপতে শুরু করে। আসলে সেখানে থাকা একটা টুলসই সে লিনার গলায় ধরে রেখেছিল, আর সেটা যদি নড়াচড়া করা হয় তাহলে সেটা লিনার গলাতে লেগে যাবে। যাওয়ার সময় নিক জেমিকে জিজ্ঞেস করে সেই মহিলাকে কোথায় গুলি করা হয়েছে। জেমি বলে আমি কি করে জানবো, আমি গুলি করিনি। নিক বলে আসলে সেই মহিলার বডিতে কোথায় গুলি করা হয়েছে, অ্যাঙ্কির বডিতে, কারণ বডি পার্টসের এক এক জায়গা থেকে গুলি বের করার এক এক নিয়ম, আর সেখানে টুলসও লাগে আলাদা আলাদা। তখন জিমি বলে বুকের মধ্যে। এরপরেই নিক জেমিকে একটা রুমে নিয়ে আসে যেখানে সব লাশগুলো স্টোর করে রাখা হয়েছিল। নিক এরপরে অ্যাঙ্কির বডি থেকে গুলি বের করতে শুরু করে। অন্যদিকে লিনা দেখতে পাচ্ছিল জ্যাক তার হাতের ব্যথায় অনেক কষ্ট পাচ্ছে। সে টনিকে বলে আমি তাকে সাহায্য করতে চাই, ওনাকে ফার্স্ট এড না দিলে ওনার জন্য এটা অনেক ভয়াবহ হবে। কিন্তু টনি তার কথায় কোনো কানই দেয় না। লিনা তাকে জিজ্ঞেস করে তোমরা কারা, কিন্তু শান্তা আর টনি লিনার কথার কোনো উত্তরই দেয় না। এদিকে দেখা যায় পোস্টমর্টমের দৃশ্যটা কোনোভাবেই দেখতে পারছিল না জিমি, এই জন্য সে একটু দূরে দাঁড়িয়েছিল। নিক তার কাজ শেষ করে ফেলে, বুলেটটা বের করে জিমির হাতে দিয়ে দেয়। এরপরে জিমি সেখান থেকেই সান্তাকে কল করে আর বলে বুলেটটা পেয়ে গেছি। সান্তা বলে ওনাকে এখানে নিয়ে আসো, কিন্তু জিমি বলে আমার কাছে বেটার আইডিয়া রয়েছে। এরপরেই লিনা আর জ্যাককে সেই রুমে নিয়ে আসা হয়। লিনা আবারও বলে জ্যাকের মেডিকেল ট্রিটমেন্ট দরকার, নাহলে সে মারাও যেতে পারে। কিন্তু তারা তার কথা না শুনে জ্যাকের কাছে সেই রুমের চাবি চায়। এরপরেই সবার কাছ থেকে তাদের অ্যাক্সেস কার্ডটা নিয়ে তাদেরকে সেই রুমে বন্দি করে তারা তিনজন বের হয়ে আসে। বের হওয়ার পরে টনি সান্তাকে বলে আমাদের ওদের মেরে ফেলা দরকার, কিন্তু সান্তা বলে যত লাশ তত বেশি প্রশ্ন, তত বেশি প্রমাণ। এছাড়াও ওরা এই বুলেটটা ছাড়া আমাদের কোনো কেসের সাথে কানেক্ট করতে পারবে না। টনি তারপরেও বলে কিন্তু ওদের মেরে ফেললেই হয়তো ভালো হতো। এতে সান্তা রেগে যায় আর তার কলার ধরে বসে। তখনই জিমি বলে আমার ভাই আপনাকে অফেন্ড করতে চায়নি, বোঝা যাচ্ছিল টনি আর জিমি দুই ভাই ছিল। সান্তা বলে আমরা আমাদের কাজটা করে ফেলেছি, আর এখানে আবার মার্ডার হলে আবারও প্রশ্ন উঠবে, আরও বেশি ইনকোয়ারি হবে, আর এই জন্য এখন চুপচাপ এখান থেকে চলো। এদিকে জ্যাকের শ্বাসকষ্ট হচ্ছিল আর তার ইনহেলারটা তার ডেস্কের ডয়ারে ছিল। নিক তখনই বলে আপনি একটু ধৈর্য ধরুন, আমি আসছি। এরপরেই সে একটা নাইফ নিয়ে একটা পার্টিকুলার ডেড বডিকে খোঁজে আর সেখানে কিছু একটা করছিল। এদিকে টনি আর জিমি সান্তাকে জিজ্ঞেস করছিল এই বুলেটটা দিয়ে আমরা কি করব। সান্তা বলে এখন এটা সাগরে ফেলে দেব, আর এরপরেই পুরো জীবনটা আমরা শান্তিতে কাটিয়ে দেব। তারা তিনজনেই হাসে। এরপরেই তারা তিনজন তাদের গাড়িটা নিয়ে সাগরের কাছাকাছি চলে আসে। জিমি আর টনি গাড়ি থেকে নেমে যায়। ঠিক তখনই দেখা যায় সান্তার মাথায় অন্য প্ল্যান চলছিল। সে গানে সাইলেন্সার লাগায়, অর্থাৎ বোঝা যাচ্ছিল সে তার কাজের কোনো প্রমাণ রাখতে চায় না, তাই টনি আর জিমিকে সে মেরে ফেলতে চাইছিল।
দেখা যায় তারা দুইজন সেই বুলেট আর ডেড বডি নিয়ে কথা বলছিল। তখনই সান্তা জিজ্ঞেস করে, কি নিয়ে কথা বলছিলে? জিমি বলে, টনি আমাকে জিজ্ঞেস করেছিল যে সেই ডেড বডির মুখটা আমি দেখেছি কিনা। আমি বলছিলাম যে মুখটা আমি দেখে কি করব, ওর মুখটা তো সবসময় একটা কভার দিয়ে ঢাকা ছিল। সান্তার সন্দেহ হয় আর জিজ্ঞেস করে পুরোটা সময়? জিমি বলে হ্যাঁ। সান্তা এরপরেই বলে, বুলেটটা আমাকে দেখাও। সান্তা ভালো করে বুলেটটা দেখার পরে বলে, এটা হলো পয়েন্ট বুলেট। হলো পয়েন্ট বুলেট মানে হচ্ছে খোলা বুলেট, যেটার ভেতরে ফাঁকা থাকে, আর কার্ডবোর্ডে প্র্যাকটিস করার জন্য এইসব বুলেট ব্যবহার করা হয়। সান্তা বুঝে যায় যে ডক্টর নিক তাদের বোকা বানিয়েছে। এদিকে নিককে দেখা যায় আসল অ্যাঙ্কির বডি থেকে সেই বুলেটটা বের করে নেয় তাড়াতাড়ি। সান্তা জিমি আর টনিকে মারার যে প্ল্যানটা করেছিল সেটা পিছিয়ে নেয় এবং তারা তিনজনই আবারও সেই অটোপসি সেন্টারের দিকে আসতে শুরু করে। এদিকে লিনা জ্যাকিকে শান্ত করছিল, অন্যদিকে নিক এমার্জেন্সি এক্সিট খোঁজার ব্যবস্থা করছিল, কারণ সে জানে এইসব রুমে এমার্জেন্সি এক্সিট থাকে। যদি কোনো সময় লকড হয়ে যায় কেউ, তখন এই এমার্জেন্সি এক্সিট দিয়ে সে এখান থেকে বের হতে পারবে। আর সেই এমার্জেন্সি এক্সিট দিয়ে তারা বাইরে বের হয়ে আসে। পুলিশে কল করার চেষ্টা করে, কিন্তু সেই ইন্টারনেট কেবল এবং টেলিফোন কেবল দুটোই কেটে দিয়ে গিয়েছিল তারা। তখন নিক বলে, আমাদের ভাগ্য ভালো, ইন্টারনাল ওয়েবসাইটটা এখনো কাজ করছে। আর সেখান থেকে নিক অ্যাঙ্কির রিপোর্টটা দেখে যে কি হয়েছিল তার সাথে, কেন অ্যাঙ্কির বডির বুলেটটা নেয়ার জন্য তারা এতটা রিস্ক নিয়েছে। সেখান থেকে নিক কিছু ইনফরমেশন পায়, সেটারই একটা প্রিন্ট আউট বের করে নেয়। এদিকে লিনা তাকে বলে তারা আবারও চলে এসেছে। তারা তিনজনই ভেতরে চলে যায় এবং দরজাটা লাগিয়ে দেয়। এদিকে তারা তাদের ধরতে না পেরে গুলি করতে শুরু করে। এদিকে নিক তাদের দুইজনকে একটা রুমে নিয়ে দরজাটা লক করে দেয়। এদিকে তাড়াহুড়ো করে আসতে যেয়ে নিকের হাত থেকে অ্যাঙ্কি সেই রিপোর্টটা পড়ে গিয়েছিল। সান্তা সেই রিপোর্টটা বাইরে পড়ে থাকতে দেখে। সান্তা বুঝতে পেরে যায় তারা অ্যাঙ্কির রিপোর্টটা পড়ে ফেলেছিল, যার ফলে এখন তাদের আর বাঁচিয়ে রাখা যাবে না। এদিকে হঠাৎ করেই একটা সময় জিমি খেয়াল করে সান্তার গানের দিকে, যেখানে সাইলেন্সার লাগানো ছিল। কিন্তু সাইলেন্সার কেন লাগানো থাকবে? এটা যদি তাদের প্ল্যানের মধ্যেই থাকতো তাহলে তিনজনই লাগাতো, একজন নয়। তখন জিমি বুঝতে পারে কাজ শেষ হওয়ার পরে সান্তা হয়তো তাদেরকেই মেরে ফেলবে, আর এই জন্য জিমিও টনির সাথে ব্যাকআপ প্ল্যান করার চিন্তা করে। এদিকে তারা তিনজন ভেতরের রুমে আসার পরে সেখানে নিক, লিনা বা জ্যাক কাউকেই দেখতে পায় না। আর এই জন্য তারা ভাবে সেই রুমের ভেতরে থাকা আরও একটি সাপ্লাই রুমের ভেতরে হয়তো তারা রয়েছে। সেখানে যায় আর দেখতে পায় সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছিল। তারা তিনজনই সেই আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে। জ্যাক, লিনা এবং নিক তারা এই সুযোগে সেখান থেকে বের হয়ে আসে অন্য একটা সেফ রুম খোঁজার জন্য। কিন্তু বাকি রুমগুলো ছিল লকড, আর যেগুলো খোলা ছিল সেগুলোতে তারা লুকাতে পারতো না। আর এই জন্য তারা ব্যাকডোরে চলে আসে আর লুকিয়ে সেখান থেকে বের হয়ে আসে, কারণ সেই ব্যাকডোরের পেছনেই জ্যাকের ভ্যান দাঁড়িয়েছিল। এদিকে এতক্ষণে সান্তা এবং তার টিম বুঝতে পেরে গিয়েছিল তারা সেখানে নেই, তাদের বোকা বানিয়ে পালিয়েছে। তারাও সেই ব্যাকডোরের দিকে আসতে শুরু করে। এদিকে তারা যখনই ভ্যানে উঠবে তখনই জ্যাক বলে ভুলে সে তার গাড়ির চাবিটা তার ডেস্কে রেখে এসেছে। দরজার সামনে চলে এসেছিল সান্তা এবং তার টিম, তাই নিক অন্য একটা প্ল্যান করে। সেই ভ্যানটাকে ঠেলে তারা সেই ব্যাকডোরের পেছনে রেখে দেয়, যাতে করে কোনোভাবেই সান্তা এবং তার টিম দরজাটা খুলতে না পারে। দরজাটা যেহেতু বন্ধ করা গেছে তাই তারা ভাবে এখন তারা পেছনের গেট দিয়ে বাইরে বের হবে, কিন্তু সেই গেটও ছিল সিকিউরিটি লক। আর যেখানে জ্যাকের ফিঙ্গারপ্রিন্ট কাজ করছিল না, তাদের হাতে সময় কম, তাই তারা ভাবে গেট লাফিয়ে তারা পার হয়ে যাবে। কিন্তু জ্যাক ছিল অনেক ভারী, তার উপরে তার হাত ভাঙা, তাই তাকে ওঠাতে ওঠাতেই সময় চলে যায়। জ্যাককে গেটের ওই পাশে ঠেলে দিতে দিতে সান্তা আর তার টিম সেখানে চলে আসে আর তাদের আবারও গান পয়েন্টে করে নেয়। যদিও লিনা গেটের ওই পাশে চলে গিয়েছিল, সে বাধ্য হয়ে আবারও ফিরে আসে এবং তাদের আবারও অটোপসি সেন্টারের ভেতরে নিয়ে যাওয়া হয়। ভেতরে নিয়ে আসার পরে প্রথমে সান্তা জ্যাককে গুলি করে মেরে ফেলে, কারণ সে বুঝতে পেরেছিল একে তো জ্যাক আহত, তার উপরে জ্যাককে দিয়ে তার কোনো কাজ নেই, এই জন্য সে তাকে মেরে ফেলে। অন্যদিকে লিনা আর নিক প্রচণ্ড ঘাবড়ে যায়। জ্যাককে হারানোর পরে নিক অনেক আবেগপ্রবণ হয়ে যায়, সে সান্তার উপরে হামলা করে বসে, কিন্তু সান্তার সাথে সে ফাইটে পেরে ওঠে না, উল্টো সান্তাই তাকে আহত করে ফেলে দেয়। এরপরে সান্তা নিককে বলে অ্যাঙ্কির বডিটা এখানে নিয়ে আসার জন্য, আর এইবার সান্তার চোখের সামনে নিক অ্যাঙ্কির বডি থেকে সেই গুলিটা বের করবে। সেও দেখবে এইবার নিক তাকে কিভাবে বোকা বানায়। এদিকে সেই অটোপসি সেন্টারে কয়েকজন লোক আসে। আসলে তারা একটা বডি নিতে এসেছিল তাদের রিলেটিভের, যার ফিউনারাল করা হবে। কিন্তু সান্তা বলে তাদেরকে রেসপন্স না করার জন্য এবং ডেড বডি না দেওয়ার জন্য। নিক বলে তাদের ডেড বডি না দিলে তারা হেড অফিসে কমপ্লেন করবে, তখন এখান থেকে লোক এসে পড়বে, আর এতে সান্তা এবং তার টিমেরই প্রবলেম হবে।
সান্তা বলে ঠিক আছে, ওদের যে বডিটা লাগবে নিক যে সেই বডিটা দিয়ে আসবে, আর আমরা লিনাকে হোস্টেজ বানিয়ে রাখবো। কোনো গরমিল করলেই লিনাকে এখানে মেরে ফেলা হবে। নিক দ্রুত যে বডিটা নিয়ে আসে, কিন্তু নিক সবার আগে যে অ্যাঙ্কির বডিটা ভালোভাবে চেক করে তখনই দেখতে পায় অ্যাঙ্কির নখের ভেতরে কারো শুকনো রক্ত লেগে রয়েছে। তখনই তার জিমির চেহারাটা মনে পড়ে, কারণ তার মুখে আঁচড়ের দাগ রয়েছে, আর বুঝতে পারে অ্যাঙ্কির নখে যে শুকনো রক্ত লেগে রয়েছে সেটা জিমির। এরপরে নিক তাদের বডিটা নিয়ে আসে, কিন্তু সেই বডিটা দেবার আগে সান্তা চেক করে যে সেই বডির ভেতরে করে তারা অ্যাঙ্কির ডেড বডিটা আবার দিয়ে দিচ্ছে কিনা, কিন্তু দেখতে পায় নিক তাদের বডিটাই দিচ্ছে। এদিকে জিমি লিনাকে অন্য একটা রুমে নিয়ে হোস্টেজ বানিয়ে রাখে। এদিকে নিক তার পোশাক পরিবর্তন করে এবং মুখের রক্ত মুছে সেই ডেড বডিটা হ্যান্ডওভার করতে যায়, যেটা নিতে এসেছিল মিকি। নিক ডেড বডি দেবার জন্য মিকিকে ভেতরে নিয়ে আসে। অন্যদিকে অন্য রুম থেকে সান্তা আর টনি নিকের দিকে গান পয়েন্ট করে রেখেছিল। নিক সেখানে মিকিকে একজন বৃদ্ধ লোকের ডেড বডি হ্যান্ডওভার করে, আর সেখানে জেনে বুঝে সে তার আঙুলটা কেটে ফেলে, আর আঙুলে সেই রক্ত দিয়ে বডি ব্যাগের ওপরে সে 999 নাম্বারটা লেখে, যেটা ছিল পুলিশের, যাতে সেই নাম্বারটা দেখার পরে মিকি বুঝতে পারে যে তাকে পুলিশকে খবর দিতে হবে, এখানে বিপদ হয়েছে। কিন্তু মিকি তখন নেশায় মাতাল ছিল, আর একটা সময় মাতলামি করতে করতে তার হাতে থাকা মদের বোতল থেকে মদ ফেলে দেয় সেই নাম্বারের ওপরে, অর্থাৎ সেই রক্তে লেখা নাম্বারের উপরে, আর সেটা মুছে যায়। নিক বুঝতে পারে তার প্ল্যান আবারও ফেল করেছে। এদিকে সেই স্টোর রুমের ভেতরে থাকা লিনা জিমিকে তার কথায় রাগিয়ে তুলছিল। একটা সময় জিমি প্রচণ্ড রেগে যায়, সে লিনাকে মারার জন্য তার দিকে গান ত্যাগ করে, আর এই সময় লিনা সুযোগ বুঝে তার হাতে আঘাত করে, আর দুজনের সেখানে ধস্তাধস্তি হয়। লিনা একটা সময় জিমির গান নিয়ে শ্যুট করে দেয়, আর সেই গান শ্যুট শোনার পরে মিকি, নিক, সান্তা এবং টনি সবাই আটকে ওঠে, আর এই সুযোগে নিক দরজা ভেঙে বাইরে বের হয়ে আসে। সান্তা তখনই মিকিকে সেখানে মেরে ফেলে এবং নিকের পিছু করতে থাকে। নিক দৌড়ে রাস্তায় চলে আসে, গাড়ি থামানোর চেষ্টা করে। ঠিক তখনই একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে বসে নিক, কিন্তু তারপরও নিক দৌড়ে সেই গাড়ির ভেতরে ঢুকে যায়। এদিকে সান্তা এটা দেখার পরে গুলি করে, আর সেই গুলিটা লাগে সেই গাড়ির ড্রাইভারের, যার ফলে সে সেখানেই মারা যায়। কিন্তু নিক সেই গাড়িটা নিয়ে পালানোর চেষ্টা করে, তবুও গাড়িটা নিয়ে কিছু দূর যাওয়ার পরে নিক তাড়াহুড়োয় অন্য একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। তার গাড়িটা উল্টে যায়, সে প্রচণ্ড আহত হয়। যখনই সে গাড়ি থেকে বাইরে বের হয়ে আসে, সে দেখতে পায় সান্তা লিনাকে গান পয়েন্টে রেখেছিল এবং সে তাকে গুলি করে মেরে ফেলে। আর তখনই নিকের সম্মতি ফিরে। আসলে যখনই সে গান শুটটা শুনতে পেয়েছিল, তখন থেকে এই সময়টুকু সে কল্পনা করছিল যদি বাইরে বের হয়ে যায় কি হতে পারে। নিককে জিজ্ঞেস করে এই গান শুটের আওয়াজ কিভাবে এলো। তখন নিক মিথ্যে বলে হয়তো ক্লিনার পাবলো অনেক জোরে সাউন্ড দিয়ে অ্যাকশন মুভি দেখছে যেখানেই গান শুট হয়েছে। মাতাল মিকি সেটাই বিশ্বাস করে, আর ডেড বডিটা নিয়ে সেখান থেকে চলে যায়। সান্তা আর টনি বাইরে বের হয়ে আসে, আর নিককে বলে অ্যাঙ্কির বডি থেকে সেই বুলেটটা বের করে দিতে তাদের চোখের সামনে। এদিকে জিমি আবারও লিনাকে হাতে নিয়ে নিয়েছিল এবং সে তার কাছে আসার চেষ্টা করে, তাকে বাজেভাবে স্পর্শ করছিল। সুযোগ বুঝে লিনা তাকে আহত করে, আর সেখানে তাকে অজ্ঞান করে ফেলে। তার গান এবং তার পকেটে থাকা মোবাইলটা নিয়ে বাইরে বের হয়ে আসে। তখনই সামনে টনি চলে আসে। লিনা টনিকে কোনো সুযোগ না দিয়েই গুলি করে বসে। টনি সেখানে পড়ে যায়। লিনা এরপরেই জিমির মোবাইল দিয়ে পুলিশে কল করার চেষ্টা করে, কিন্তু সেখানে নেটওয়ার্কই পাচ্ছিল না। তাই বাধ্য হয়ে গান নিয়ে সে অপারেশন রুমে চলে আসে, যেখানে নিক অ্যাঙ্কির বডি থেকে বুলেট বের করছিল। লিনা সেখানে সান্তার দিকে গান পয়েন্ট করে, সাথে সাথে সান্তা গানটা রেখে দেয়। নিক সান্তার পকেট থেকে মোবাইলটা নিয়ে পুলিশে কল করতেই যাবে, ঠিক ওই সময়টাতে পেছন থেকে জিমি আর টনি চলে আসে। লিনার মনোযোগ সরে যায়, যার ফলে সাথে সাথে লিনার হাত থেকে গানটা নিয়ে নেয় সান্তা এবং তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। টনিকে লিনা গুলি করেছিল, কিন্তু সেটা তার বুকে থাকা মেটাল প্লেটে লেগেছিল। আর অন্যদিকে জিমিরও জ্ঞান ফিরে এসেছিল। এদিকে নিক পুলিশের কাছে কল করেছিল, আর সেই লাইনটাও লেগে গিয়েছিল, কিন্তু লিনা যেহেতু গান পয়েন্টে ছিল তাই নিক পুলিশকে কিছু বলতে পারে না, আর বলে ভুলে কল চলে গেছে, রং নাম্বার। সে ফোনটা কেটে দেয়। এরপরেই বাধ্য হয়ে নিক এবং লিনা তারা দুজন মিলে অ্যাঙ্কির বডি থেকে বুলেট বের করার কাজ শুরু করে দেয়। তখন চুপি চুপি নিক লিনাকে বলে অ্যাঙ্কির আঙুলে যে শুকনো রক্ত রয়েছে সেটা জিমির মুখের আঁচড়ের রক্ত, অর্থাৎ সেখানে জিমির রক্ত রয়েছে। অন্যদিকে লিনা তাকে বলে টনির বুকের ভেতরে যে বুলেট প্রুফ জ্যাকেটটা রয়েছে সেখানে পুলিশের লোগো ছিল, তার মানে এরা তিনজনই পুলিশের লোক। এদিকে অ্যাঙ্কির বডিটা ভালোভাবে সার্চ করার পরে সেখানে তারা কোনো বুলেট খুঁজে পায় না, পাবেই বা কি করে। নিক তো আগেই সেই বুলেটটা সরিয়ে রেখেছিল। নিক সান্তাকে বলে
অ্যাঙ্কির বডির ভেতরে কোনো বুলেট নেই, বুলেটটা হয়তো শরীর ভেদ করে বাইরে বের হয়ে গিয়েছিল। নিক বলে বুলেটটা হয়তো এখনও ক্রাইম সিনে রয়েছে। কথাটা শুনে তারা তিনজনই ভয় পেয়ে যায়। এছাড়া অ্যাঙ্কির বডি থেকে বুলেটটা যে বের হয়ে গেছে সেটার পিঠের চিহ্নও দেখায়, কিন্তু সান্তা তার কথা বিশ্বাস করে না, আর এই জন্য সে নিজেই অ্যাঙ্কির বডিতে হাত দিয়ে সেই বুলেটটা খুঁজতে শুরু করে। তখনই সান্তা কিছু একটা ভাবে আর নিককে বলে, তুমি কি জানো যে তোমার স্ত্রী কিভাবে মারা গিয়েছিল? নিক বলে ডাকাতটা তাকে গুলি করেছিল, আর সেই ডাকাত পুলিশের হাতে ধরা পড়েনি। আর এরপরেই সান্তা তার মুখ থেকে মুখোশটা খুলে ফেলে। বাকি দুইজনও সেটাই করে। সান্তা বলে আসলে সেই ডাকাতকে পুলিশ ধরেছিল, কিন্তু প্রমাণের অভাবে পুলিশ তাকে আটকে রাখতে পারেনি, ছেড়ে দিয়েছে। আসলে প্রমাণটাই হচ্ছে সবকিছু। অ্যাঙ্কির বডিতে যে বুলেটটা ছিল সেটাও ছিল আমাদের বিরুদ্ধে প্রমাণ, কিন্তু সেই বুলেটটা যেহেতু নেই তাই তোমাদেরকে মারতে হবে, কারণ আমরা যে এখানে এসেছিলাম সেটার প্রমাণ তোমরা, তাই তোমাকে এবং তোমার গার্লফ্রেন্ডকে মেরেই আমাদেরকে এখান থেকে যেতে হবে। নিক তখন সান্তাকে বলে, তুমি আমার ব্যাপারে যতটুকু জানো আমিও তোমার ব্যাপারে ঠিক ততটুকুই জানি। তুমি একজন পুলিশ অফিসার, মদ আর জোয়ার নেশায় তোমাকে শেষ করে দিয়েছে, আর এখন তুমি ঋণে ডুবে আছো। তুমি লাক আর ব্যাড লাক নিয়ে পড়ে আছো। মোবাইলের পেছনে 8 নাম্বার লাগালেই জুয়াতে কখনো লাক ভালো হয়ে যায় না। তাই তোমাকে বলছি তোমারই ভালো হবে, লিনাকে ছেড়ে দাও, কারণ আজ নয়তো বা কাল সেই বুলেটটা চেকিং এর জন্য আমার কাছে আসবে। সান্তা রেগে গিয়ে নিকের দিকে গান পয়েন্ট করে। ঠিক তখনই কলিং বেল বাজে। আসলে সেই অটোপসি সেন্টারের বাইরে পুলিশ চলে এসেছিল। আসলে নিক যে পুলিশের কাছে কল করেছিল এতে পুলিশের সন্দেহ হয়েছিল, আর সেটা ভেরিফাই করার জন্যই তারা সেখানে এসেছে। এদিকে সান্তা ডক্টরের পোশাক পরে নিজেই দরজা খোলে। পুলিশ মর্গ চেক করতে চেয়েছিল, আর এই জন্য পুলিশকে মর্গে নিয়ে আসা হয়। কিন্তু মর্গে আসার পরেই সেখানে একটা বুলেটের খোসা দেখতে পায় ফ্লোরে। তখনই পুলিশ বুঝে যায় এখানে কিছু তো একটা হয়েছে। এদিকে সেখানে বসেই কম্পিউটারে কাজ করার বাহানা করছিল নিক, লিনা এবং জিমি। সুযোগ বুঝে নিক লিনাকে ইশারা করে, আর সেই ইশারা অনুযায়ী লিনা সেখানে টেবিলের ওপর থেকে কিছু পেপার ফেলে দেয়, আর সেটা ওঠানোর চেষ্টা করে। ঠিক ওই সময়টাতে জিমি তার দিকে খেয়াল রাখছিল। এই ফাঁকে নিক তাদের তিনজনেরই প্রোফাইল চেক করছিল। এদিকে সান্তাও বুঝতে পারে যে পুলিশের কোনো একটা বিষয় নিয়ে সন্দেহ হচ্ছে। সে গান বের করার আগে পুলিশ সাথে সাথে গান বের করে ফেলে। সান্তা আর টনিকে গান পয়েন্টে নিয়ে নেয়। এটা দেখে নিক, লিনা এবং জিমি সেখানে চলে আসে। অন্যদিকে পুলিশ অফিসার বলে, ফ্লোরে থাকা বুলেটের খোসা আমরা দেখেছি, আমাদের বোকা বানাতে পারবে না। তখনই সান্তা উল্টো নিককে দোষারোপ করে আর বলে সে তাদের জিম্মি করে রেখেছে, কিন্তু লিনা বলে ওরা উল্টো আমাদেরকে এখানে জিম্মি করে রেখেছে, এখানকার সিকিউরিটি অফিসারকেও মেরে ফেলেছে। এভাবেই একে অপরকে দোষারোপ করতে থাকে। পুলিশ সদস্য কনফিউজড হয়ে যায়। ঠিক সেই সময় ক্লিনার পাবলো সেখানে চলে আসে, যে এতক্ষণ কানে হেডফোন দিয়ে মুভি দেখছিল, যার ফলে এইসবের কিছুই সে জানত না। কিন্তু সেখানে থাকা গান আর পুলিশকে দেখার পরে সে ভয় পেয়ে যায়। সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই সময়টাতে পুলিশের মনোযোগ চলে যায় পাবলোর দিকে। এই ফাঁকে সান্তা এবং তার সাথীরা গুলি করতে শুরু করে, আর সেখানে পুলিশ এবং তাদের মাঝে গোলাগুলি শুরু হয়ে যায়। এদিকে একজন পুলিশ অফিসারের সাথে জিমি আর টনির ফাইট শুরু হয়ে যায়। অন্যদিকে সান্তা পেছনে দৌড়াচ্ছিল পাবলোর, আর একটা সময় তাকে গুলি করে মেরে ফেলে। সেই বুলেটটা যখন পাবলোর শরীর ভেদ করে যায় তখন কাপড়েও একটা নিশান চলে আসে, আর এটা দেখে সান্তার মনে পড়ে যদি অ্যাঙ্কির বডি থেকে বুলেটটা বের হয়ে যায় তাহলে সেখানে কাপড়েরও একটা ফুটো থাকবে। তাই অ্যাঙ্কির কাপড়টা সেখানে খুঁজতে থাকে, যেখানে প্রত্যেকটা কাপড়ে বডির নেম লেখা ছিল, আর সেই পোশাকটাও সে পেয়ে যায়। তখনই দেখতে পায় পিঠের দিকে বুলেট বের হয়ে যাওয়ার কোনো চিহ্ন নেই। বুঝতে পারে নিক তাকে মিথ্যে বলেছে। এদিকে নিক সেই বুলেটটা লিনাকে দেয় আর বলে এটা অনেক বড় প্রমাণ, যে করেই হোক এখান থেকে বের হয়ে সে যেন এটা পুলিশকে দেয়, আর সে তাকে বের হওয়ার ব্যবস্থা করে দেবে। এদিকে সেই ধস্তাধস্তিতে দুই পুলিশ অফিসারকে মেরে ফেলে টনি আর জিমি, কিন্তু তারা দুজনেও অনেকটা আহত হয়ে যায়। আর সুযোগ বুঝে সেখানে থাকা লাশ ওঠানোর একটা ক্রেন রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করে ফেলে নিক, আর সেটা দিয়ে টনির গলায় আঘাত করে, আর সেটার মাধ্যমেই টনিকে উঁচু করে ফেলে। জিমি এটা দেখে চিৎকার করতে থাকে। অন্যদিকে টনি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, আর একটা সময় টনি সেখানেই ঝুলে মারা যায়। জিমি কান্না করতে থাকে, আর এই সুযোগে লিনা সেই রুম থেকে বের হয়ে পড়ে। নিক সেখানে থাকা রেকর্ডারটা অন করে দেয়। এদিকে জিমি তার ভাইয়ের মৃত্যুতে পাগল হয়ে গিয়েছিল। নিককে সে প্রচন্ড মারতে শুরু করে। এদিকে লিনা
লিনা সেই বুলেটটা নিয়ে মেন ডোরের দিকে আসছিল। ঠিক তখনই সান্তা তাকে দেখে ফেলে। তার হাত থেকে বাঁচার জন্য সে আবারও ভেতরের দিকে দৌড়াতে শুরু করে আর ফ্রিজার রুমের ভেতরে এসে লুকিয়ে পড়ে। কিন্তু তাড়াহুড়ো করে আসতে যেয়ে সেই বুলেটটা সেই ফ্রিজার রুমের বাইরের দরজার সামনেই পড়ে যায়। অন্যদিকে লিনা সেই রুমটার দরজা কোনোভাবে বন্ধ করে দেয়। এরপরে লিনা সেই রুমে লাগানো অ্যাডজাস্ট ফ্যান খুলে সেখান থেকে পালানোর চেষ্টা করে আর এই জন্য সেই ফ্যানগুলো সে খুলতে শুরু করে। অন্যদিকে সান্তা লিনাকে খুঁজে পায়নি, যার ফলে সে রেগে গিয়ে নিকের কাছে আসে এবং তাকে মারতে শুরু করে। নিক সান্তাকে রাগানোর জন্য বলে, তুমি দেখবে একদিন আমি তোমার বডির পোস্টমর্টেম করব। সান্তা আরও রেগে যায়, নিককে মারতে মারতে সেই ফ্রিজার রুমের সামনে নিয়ে আসে। সান্তা লিনাকে হুমকি দেয়, সে যদি দরজা না খোলে তাহলে এখানে নিকের এক একটা বডি পার্টস কাটা হবে। অন্যদিকে নিক ওই সময়টাতে ফ্লোরে সেই বুলেটটা পড়ে থাকতে দেখে। এদিকে লিনা বেঁকে বসেছিল, সে কোনোভাবেই দরজা খুলবে না। আর এই সময়ে সান্তা রেগে গিয়ে নিকের একটা আঙুল কেটে দেয়। নিক ব্যথায় চিৎকার করে ওঠে। লিনা ভয় পেয়ে যায়, কি করবে বুঝতে পারছিল না। তখনই নিক লিনাকে বলে, ওরা এমনিতেও আমাদের মেরে ফেলবে, তুমি দরজা খোলো না। এই সময় সান্তা আরও রেগে যায়। তখনই সুযোগ বুঝে নিক তার মুখের ভেতরে সেই বুলেটটা নিয়ে নেয়। এদিকে সান্তা আর জিমি দেখছিল কোনোভাবেই লিনার দরজা খুলবে না, আর এই জন্য বাইরে থেকে তারা পাইপের সাহায্যে দরজার সাথে আটকে থাকা সেই স্ট্রেচারকে সরাতে চেষ্টা করে আর জিমি হাত দিয়ে ভেতরে থাকা লক খোলার চেষ্টা করে। ওই সময়টাতে লিনা এটা দেখে দরজায় সজোরে লাথি মারে, যার ফলে জিমির আঙুল ভেঙে যায়। রেগে গিয়ে সান্তা আর জিমি দরজায় লাথি মারতে থাকে আর একটা সময় দরজা খুলে যায়। দেখতে পায় ভেতরে লিনা নেই। ঠিক তখনই সান্তা খেয়াল করে সেখানকার অ্যাডজাস্ট ফ্যান খুলে লিনা সেই দিক দিয়ে পালিয়ে গেছে। সান্তা আরও বেশি রেগে যায়। লিনাকে ধরার জন্য সান্তা দৌড়ে বাইরের দিকে আসতে শুরু করে। এদিকে সুযোগ বুঝে সেখানে থাকা কাচের টুকরো দিয়ে নিক তার হাতের বাঁধন কেটে ফেলে। এদিকে সান্তা যখন বাইরে আসে সে দেখতে পায় অ্যাডজাস্ট রুমের বাইরে যে জায়গা থেকে লিনের বের হওয়ার কথা ওই জায়গাতে কোনো পায়ের ছাপ নেই। যেহেতু বৃষ্টি পড়ছিল, পায়ের ছাপ থাকার কথা। তখনই সান্তা বুঝতে পারে যে লিনা তখনও ওই রুমের ভেতরেই লুকিয়ে রয়েছে। সেখানে থাকা অ্যাডজাস্ট ফ্যানের সেই হোল দিয়ে সান্তা জিমিকে বলে যে এখনো সেই রুমের ভেতরেই লিনা লুকিয়ে রয়েছে, হয়তো কোনো বডির কভারের ভেতরে। এজন্য জিমি সেখানে সবগুলো বডির দিকে তাক করে শুট করতে শুরু করে। জিমি তখন চিৎকার করে বলছিল লিনাকে বাইরে আসার জন্য। ঠিক তখনই দেখা যায় লিনা আসলে উপরে কোনো একটা বডির কভারের ভেতরে লুকিয়েছিল। সে লাফ দিয়ে জিমির ওপরে পড়ে আর একটা ব্যাগ দিয়ে তার মুখটা কভার করে ফেলে। এরপরই তাকে কিছুক্ষণ মারার পরে একটা ক্রেনের নিচে তাকে লক করে দেয়। এদিকে নিক এখনো বেঁচে আছে। এটা দেখে লিনা ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে এবং সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে সান্তা সেখানে চলে আসে আর জিমিকে ক্রেনের নিচে আটকে থাকতে দেখে, কিন্তু সে জিমিকে বাঁচানোর পরিবর্তে তাদের দুজনকে মারার জন্য চলে যায়। তাই জিমি নিজেকে কোনোভাবে সেখান থেকে ছাড়িয়ে নেয়। এদিকে নিক লিনাকে বলে সেখান থেকে চলে যাবার জন্য, কিন্তু লিনা নিককে কোনোভাবে একা ফেলে যাবে না। তাই তারা দুজনেই সিদ্ধান্ত নেয় এবার তারা সান্তার মোকাবেলা করবে। তাই সেখানে থাকা ইন্টারকমের মাধ্যমে নিক কথা বলতে শুরু করে। নিক সান্তাকে বলে, এতক্ষণ তুমি আমাদের নিয়ে খেলেছ, কিন্তু এখন আমরা তোমাদের নিয়ে খেলবো। তোমার আসল নাম সান্তা নয়, রনি, আর তুমি নার্কোটিক ডিপার্টমেন্টের একজন পুলিশ অফিসার। ড্রাগ ডিলারদের সাথে তোমার সেটিং রয়েছে, যার ফলে তারা যখন কোনো ড্রাগ ডিল করতে যায় তখনই তুমি কিছুক্ষণ পরে সেখানে পুলিশ নিয়ে হাজির হয়ে যাও। আর এটা দেখার পরে যারা ড্রাগ কিনবে তারা টাকা এবং ড্রাগ দুটো রেখেই সেখান থেকে চলে যায়, আর তোমরা এরপরে সেই ড্রাগ ডিলারের সাথে টাকাগুলো ভাগ করে নাও। ওই দিনও তুমি একই কাজ করতে যাচ্ছিলে। তোমার যে ড্রাগ ডিলাররা ছিল তারা তোমাকে ইনফর্ম করে আর তুমি সঠিক সময়ের অপেক্ষা করছিলে। কিন্তু ড্রাগ ডিলটা নিয়ে সেখানে দুই পক্ষের মধ্যে একটা সময় ঝামেলা শুরু হয়, তর্কাতর্কি শুরু হয়, আর এই জন্য রেগে গিয়ে দুই পক্ষেই গুলি ছুড়তে শুরু করে আর সেই গুলিতে দুই পক্ষই মারা যায়। কিছুক্ষণ পরে যখন তুমি সেখানে যাও সবাই মারা গিয়েছিল। সেখানে থাকা এত ড্রাগস আর টাকা দেখার পরে তোমার লোভ লালসা আবারও জেগে ওঠে। তুমি ভেবেছিলে এই সব কিছু তুমি একাই হাতিয়ে নেবে। ঠিক ওই সময়টাতে তুমি টের পাও সেখানে থাকা একটা আলমারির ভেতরে অ্যাঙ্কি ভয়ে লুকিয়েছিল। জিমি যখন সেটা চেক করতে যায় অ্যাঙ্কি তার উপরে হামলা করে তার গানটা নিয়ে নেয় এবং তাদেরকে গান পয়েন্টে রাখে। এছাড়া অ্যাঙ্কি তাদের সবার মুখ দেখে ফেলেছিল, তাদের সবাইকে চিনেও ফেলেছিল। এজন্য বাধ্য হয়ে রনি তাকে গুলি করে মেরে ফেলে। এদিকে অ্যাঙ্কির বডিটা সেখান থেকে গায়েব করার আগেই পুলিশ সেখানে চলে এসেছিল। আর তুমি জানতে অ্যাঙ্কির ডেড বডিতে যে বুলেটটা রয়েছে সেটার ব্যালিস্টিক রিপোর্ট থেকে জেনে ফেলবে পুলিশ যে তোমার সার্ভিস গান দিয়েই অ্যাঙ্কির মৃত্যু হয়েছে। কিন্তু তুমি পুলিশকেও ভয় পাচ্ছিলে না, তুমি ভয় পাচ্ছিলে গ্যাংস্টার আকিরাকে, কারণ আকিরার একমাত্র মেয়েই হচ্ছে
অ্যাঙ্কি। আর আকিরা যখন জেনে যাবে যে তার মেয়ের মৃত্যু তোমার হাতে হয়েছে, সে তোমাদের পুরো টিমকে ভয়ানক মৃত্যু দেবে। আর সেই ভয়ে অ্যাঙ্কির বডি থেকে বুলেটটা চুরি করার উদ্দেশ্যেই তোমরা এখানে এসেছো। রনি তখন বলে, হ্যাঁ, আমি অ্যাঙ্কিকে মেরেছি, আমার টিম মেরেছে, কিন্তু আকিরা আমার কিছুই করতে পারবে না, কারণ সেই প্রমাণটাই সে পাবে না। আর তোমরাও কিছু বলতে পারবে না, কারণ আমি তোমাদেরকে মেরে ফেলবো। নিক তখন বলে, সেই সুযোগটা তুমি পাবে না, কারণ তোমার সব স্বীকারোক্তি অপারেশন রুমের রেকর্ডারে রেকর্ড হয়ে গেছে, আর সেটার সার্ভার এখানে নয়, হেলথ ডিপার্টমেন্টে। এরপরে নিক এবং লিনা তারা চলে আসে ল্যাবে, আর সেখানে ইনফ্লেমেবল অ্যাসিড দিয়ে তারা একটা সেটআপ তৈরি করে, যেটাতে টাইমার সেট করা যাবে। আর তারা 5 মিনিট টাইম সেট করে দেয়, যার ফলে 5 মিনিট পরেই এই অ্যাসিডগুলোতে আগুন লেগে যাবে, যার ফলে এখানে একটা বিস্ফোরণ ঘটবে। বলা যায় এটা একটা ফাঁদ তৈরি করে ফেলেছে তারা। এদিকে রনি যখনই ল্যাবের দিকে যাবে তখনই জিমি তাকে আটকায় আর বলে, তোমার ভুলের জন্য, তোমার বোকামির জন্য আমার ভাই মারা গেছে, আর হয়তো তুমি এদের মেরে ফেলার পরে আমাকেও মেরে ফেলবে। আমি জানি এটাই তোমার প্ল্যান ছিল আগে থেকে, তুমি আসলে সব টাকাগুলো নিজে ভোগ করতে চাইছিলে। জিমি হাসে, আর এরপরেই দুজনের দিকে গান শুট করে। জিমি মারা যায় আর রনি আহত হয়। এদিকে গানশুটের আওয়াজ শুনে তারা বুঝে যায় রনি ল্যাবের একেবারে কাছেই চলে এসেছে, তাই তারা টাইমারটা অন করে দেয়। এদিকে রনি ল্যাবে আসার পরে তাদের খুঁজতে শুরু করে। ল্যাবে আসার সাথে সাথে প্রথমে সে যখনই ফ্লোরে পাড়া দেয় তখন তার জুতোর ভেতরে পাউডার লেগে যায়, আর একটু সামনে আসার পরে সেখানে থাকা ইনফ্লেমেবল অ্যাসিডের সাথে তার জুতো লেগে যায়, যার ফলে দুটো বিক্রিয়া হওয়ার পরে সেখানে আগুন লেগে যায়। রনি তার পায়ের আগুন নেভানোর জন্য দৌড়ে ভেতরের দিকে আসতে শুরু করে। তখনই সে লিনাকে দেখে আর গান পয়েন্টে নিয়ে নেয়। তখনই অন্য দিক থেকে নিক তার উপরে হামলা করে বসে। তিনজনের মধ্যে মারামারি ধস্তাধস্তি হয়। একটা সময় রনি লিনার গলা চেপে ধরে তাকে মেরে ফেলার জন্য। তখনই লিনা সেখানে থাকা সার্জিক্যাল নাইফ তার বুকের ভেতরে ঢুকিয়ে দেয়। এরপরেই রনি যখন আবারও লিনাকে গুলি করতে যাবে, ঠিক ওই সময়টাতে নিক পেছন থেকে ভারী কিছু দিয়ে রনির মাথায় আঘাত করে এবং সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে রনি এখানে উল্টোপাল্টা গুলি ছুটতে থাকে, যার ফলে সেখানে ছোটখাটো একটা ব্লাস্ট হয়, কিন্তু তারপর রনি হার মানে না, তাদের দুইজনকেই গান পয়েন্টে নিয়ে নেয়। রনি নিককে এরপরে একটা সিক্রেট বলে যে ডাকাত তোমার স্ত্রীকে গুলি করে মেরেছিল তাকে আমিই ছেড়ে দিয়েছি, কারণ সেই ডাকাতিতে আমার অংশ ছিল। প্রচণ্ড রেগে যায় নিক, আর সেই বুলেটটা সে রনিকে দেখায় আর বলে, এই ছোট্ট বুলেটটা তোমাকে শেষ করে দেবে। সেই বুলেটটা রনির দিকে ছুঁড়ে মারে। সেই বুলেট ধরার জন্য সে ঝাঁপ দেয় আর নিচে পড়ে প্রচণ্ড আহত হয়ে যায়। এদিকে নিক আর লিনা দেখতে পায় টাইমার প্রায় শেষ হয়ে গেছে। তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়েছিল, যার ফলে তারা সামনের দিক দিয়ে বের হতে পারছিল না। আর এই জন্য তারা কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু সেটা অনেক শক্ত ছিল। আর অবশেষে নিক তার ওয়েডিং রিংটা বের করে, যেটা তার স্ত্রীকে ভালোবেসে সে যত্নে আগলে রেখেছিল। সেই ডায়মন্ড রিংয়ের ডায়মন্ড দিয়ে সেখানের কাঁচটা কেটে তারা কাঁচ ভেঙে সেখান থেকে বের হয়ে আসে। আর তখনই সেই বিস্ফোরণটা ঘটে, আর সেই পুরো বিস্ফোরণে পুরো অটোপসি সেন্টার জ্বলে যায়, আর ভেতরে থাকা সবাই মরে যায়, রনি সহ। এদিকে লিনা আর নিক একে অপরকে ম্যারি ক্রিসমাস বলে, আর অবশেষে লিনা তার ভালোবাসার কথাটা নিককে বলেই দেয়, আর নিকও হাসে, অর্থাৎ সে তার ভালোবাসাকে গ্রহণ করে নিয়েছে। নিকও খুশি ছিল, তার স্ত্রীর হত্যার সাথে জড়িত অন্তত একজনকে সে শাস্তি দিতে পেরেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।